প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো চলমান রাজনীতি এবং আগামীর ভাবনা নিয়ে। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ভয়েস বাংলা সম্পাদক এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব মোস্তফা ফিরোজ রয়েছেন আমাদের সাথে। আমরা মোস্তফা ফিরোজ ভাই, আপনার সাথে বেশ কিছুদিন আগে কথা বলেছিলাম রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আমরা ইউনূস তারেক বৈঠকের পর দেশে রাজনীতির অঙ্গনে এক ধরনের নির্বাচনী আবহ তৈরি হয়েছিল। সেটি সকল দল কিন্তু একেবারে সানন্দে গ্রহণ করেছে তা কিন্তু নয়। আমরা দেখেছি যে বিএনপি তার সমমনা জোটগুলো সবাই কিন্তু এটাকে খুবই মনে করেছে যে বাংলাদেশের জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেই বৈঠকটি। কিন্তু অন্য অন্য জামায়াত ইসলাম একটু মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে, এনসিপিও বলেছে। এর মধ্যে গতকালকে ইসলামী আন্দোলন যে সমাবেশটা করেছে সেই সমাবেশে আমরা দেখেছি যে জামায়াত গিয়েছে, এনসিপির নেতৃবৃন্দ গিয়েছে। সেখানে তারা সংখ্যানুপাতিক যে নির্বাচন সেটি তারা বলছেন এবং নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন। কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু যেটি বলেছেন যে এসব দাবি তোলা মানে নির্বাচন বিলম্বিত করা বা না চাওয়ার একটা কথা তিনি বলছেন। একই সাথে জনাব সালাউদ্দিন, আমি পুরোটা বলি আপনাকে, আপনার আলোচনায় চলে যাব। তিনি বলেছেন যে বাংলাদেশের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বভাবে নির্বাচনের কোনো রকম ইতিহাস বা রেকর্ড বাংলাদেশে নেই। আনুপাতিক নির্বাচন এদেশের জন্য প্রযোজ্য নয়। যেখানে প্রযোজ্য সেখানেও কিন্তু এটি একটি অনেক জটিল প্রক্রিয়া। এমন নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের ভোটাররা জানবেন না কে তাদের এমপি হবেন, এমপিদের কাছে তারা কে যাবেন, নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না। এটি জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের বক্তব্য ছিল। এবং একই সাথে আমরা দেখেছি যে জামায়াত, এনসিপি, ইসলামিক আন্দোলন তারা এক মঞ্চে বক্তব্য দিয়েছে এবং সেখানকার মধ্যে তারা সংখ্যানুপাতিক নির্বাচন চেয়েছে। আপনি সার্বিক পরিস্থিতিটাকে আসলে কোন দিকে দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। একেবারে আপনাকে এবং দর্শকদেরকে আমি মনে করি যে খুবই একটা সময়োপযোগী একটা সাবজেক্ট আপনি সামনে আনছেন। এবং আমি গতকালকে এবং আজকে দুদিন থেকে আমারও উদ্বেগ উৎকণ্ঠা আমার চ্যানেলে প্রকাশ পাচ্ছে। তো এটা বড় প্ল্যাটফর্মে একটা কথা বলার সুযোগ পাচ্ছি। খেয়াল করেন, গত কিছুদিন থেকে খুবই সন্দেহজনক কিছু কর্মকাণ্ড চলছে যেগুলো আমরা জানি না। এবং আপনি যদি এগুলি একসাথে জোড়া দেন তাহলে দেখবেন যে একটা বড় এজেন্ডা বাস্তবায়ন হতে চলেছে। আগে থেকে জানতাম যে জুলাই মাস হবে নানা রকম মেরুকরণ এবং ঘটনাটা অন্যদিকে প্রভাবিত করার একটা পরিস্থিতি মানে নেয়ার, কিন্তু সেটা যে সত্যি বাস্তবিক হবে সেটা একটু আমার মনে সন্দেহ ছিল লন্ডন বৈঠকের কারণে। কিন্তু দেখছি যে না, লন্ডন বৈঠকটা এখন মনে হচ্ছে একটা আইওয়াশ। এই জন্য বলবো যে আমি এই সমাবেশের আগের একটা চিত্র বলি, সেটা আরও বিপজ্জনক চিত্র। সেটা হলো প্রধান উপদেষ্টা এবং সিইসি যখন বৈঠক করেন এবং লম্বা সময় তাদের বৈঠক ছিল, সেই বৈঠকে সার্বিক নির্বাচন এবং কমিশন নিয়ে আলোচনা হয়েছে। সাবজেক্টটা তো নির্দিষ্ট হওয়ার কথা। যেহেতু ফেব্রুয়ারি মাসে নির্বাচনের প্রথম ভাগে, ফলে ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগে নির্বাচনের প্রস্তুতির জন্য প্রধান উপদেষ্টা সিইসিকে নির্দেশ দিয়েছেন এবং ব্যবস্থা নিতে বলেছেন। এটি হবে ওইটার ফলো আপ, ওই বৈঠকের ফলো আপটা হবে এটা। সেটি গণমাধ্যমে আসবে, কিন্তু সেটা কিন্তু আসলো না। লম্বা সময় ধরে কী আলোচনা হলো সেটাও জানা গেল না, কিন্তু জানার মতনই বিষয়। কেন সিইসির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক তো গোপন থাকতে পারে না, এটা ওপেন ফোরাম এবং দুটোই মানে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানের সাথে কথা বলছেন যখন, কিন্তু দেখা গেল যে সেটাও কিন্তু আমরা জানলাম না। তারপর দেখেন যে এই যে সমাবেশটার চিত্রটা দেখেন, সব দল আসতে পারে। ফ্যাসিবাদ বিরোধী যেটা বলা হলো ইসলামী আন্দোলনের সেক্রেটারি উনি গণমাধ্যমকে বললেন বিএনপি ছাড়া ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি। তার মানে কি বিএনপি কি ফ্যাসিবাদের পক্ষের দল ছিল? তার মানে বিএনপিকে একদিকে কোণঠাসা করা, একদিকে আলোচনার বিষয়বস্তুটা সামনে না আনা। এবং সেই ফোরামে দেখেন সেখানে এনসিপি আসতে পারে, তারপরে জামাত ইসলাম আসতে পারে, নুরুল হক নূর তারাও আসতে পারে না বিএনপি। বিএনপির মতন বড় রাজনৈতিক দল, তাকে আপনি উপেক্ষা করে আপনি একটা মেরুকরণ করতেছেন। এটার উদ্দেশ্য পরিষ্কার, যে বিএনপিকে কোণঠাসা করা, বিচ্ছিন্ন করা এবং নির্বাচন আরও বিলম্বিত করা। তারপর দাবিগুলি দেখেন, যে দুটা দাবি সে দুটোই হচ্ছে খুবই মানে সাংঘর্ষিক। এটা তত্ত্বাবধায়ক সরকারের
এটা মানে অন্তর্বর্তী সরকারের এটা কাজ না যে সে লোকাল গভর্নমেন্টের নির্বাচন করবে। বাংলাদেশের ইতিহাসে শাহাবুদ্দিন সরকারেরটাও তো আর অন্তর্বর্তী সরকার না, অস্থায়ী সরকার। এমন কোনো সরকার এসছে বাংলাদেশের ইতিহাসে যারা এসে লোকাল গভর্নমেন্ট দিয়ে শুরু করে তারপরে এক জাতীয় নির্বাচন পর্যন্ত যায় না। জামাতের আমির কয়েকদিন আগে দিনাজপুরের সম্ভবত সেখানেই বললেন 2 দিন আগে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হইতে হবে। ঠিক 2 দিন পরে ইসলামী আন্দোলনের এতে সেই দাবিটা আসলো, সাথে সংখ্যানুপাতিকটা পরে বলতেছি। তো যেটা আমি আগে বললাম যে বাংলাদেশের ইতিহাসও কখনো ঘটেনি যে অন্তর্বর্তী সরকার এসে স্থানীয় সরকার, এটা তো রেগুলার গভর্নমেন্টের কাজ স্থানীয় সরকার নির্বাচন দেয়। আগে তো আপনার কাঠামোটাই তো নাই, আগে আপনি কাঠামোটা ঠিক করেন, সেই কাঠামোটা করবে। আপনার কাঠামোটা তো অস্থায়ী, যে কোনো রকম একটা ঝড় আসছে তাড়াতাড়ি একটা তাঁবুটা আনানো হয়েছে। এটা হলো তাঁবু মার্কা সরকার। এটা তো মানে কংক্রিটের ঢালাই করা কোনো সরকার না, ঘরের সরকার না। আমি মনে হয় বুঝাইতে পারতেছি। তো একটা ঝড় হয়েছে, সেই ঝড়ে আপনি তাড়াতাড়ি একটা তাঁবু টানানো হয়েছে। সেই তাঁবুটার পরে আস্তে আস্তে তাঁবুটা খোলা হবে, আপনার বিল্ডিং নির্মাণ হবে। তো একটা তাঁবুওয়ালা সরকার কিভাবে স্থানীয় সরকারের নির্বাচন করতে চায়, প্রথমে সিটি, তারপরে লোকাল গভর্নমেন্ট, ইউনিয়ন পরিষদ, উপজেলা, কিভাবে সম্ভব? আপনি কতদিন থাকছেন এইভাবে ম্যান্ডেট ছাড়া? 106 একটা শুধুমাত্র রেফারেন্স নিয়ে আপনি চলতে আছেন, মানে কোনো নেই, পরিষ্কার করে কিছু বলতেছেন না, ঝেড়ে কাটতেছেন না। এই যে লুকোছাপাগুলো, তারপরে এই দিকে এই মেরুকরণটা, একটা সমাবেশ, এটা তো একটা মানে ব্যাপার। মানে ধরেন বিএনপি এরকম একটা মহাসমাবেশ করলো, তাতে কি বলবে যে জামাত এবং ওই ইসলামী আন্দোলন বাদে ফ্যাসিবাদ বিরোধী সকল দল এখানে অংশ নেবে? কেন বলবে? আপনার দাবির সাথে যদি নাও মেলে, ধরেন সংখ্যানুপাতিক নির্বাচন আর হচ্ছে স্থানীয় সরকার দাবি তারা যেটা করছে, এটা যদি নাও মেলে, আপনার মোটা দাগের দাবিটা কি? মোটা দাগের দাবিটা হচ্ছে আপনি হাসিনার বিরুদ্ধে, হাসিনার ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল সংগঠন, যে কোনো রাজনৈতিক দলের প্রথম দায়িত্ব হলো আগে সবাইকে করা, তারপরে তার ভিন্ন ভিন্ন থাকবে। সবাই তো আর এক দল করে না। বিএনপি রাজনীতি করে, জামাতেরটা করে। কিন্তু আপনি এত বড় একটা আন্দোলন সংগ্রামে, যেখানে বিএনপির হাজার হাজার মানুষ মানে ভিকটিম, শত শত মানুষ মারা গেছে, আপনার এই চলমান আন্দোলনে, লাস্ট আন্দোলনে আপনি দেখেন যখন শুরু করলো তখনও কতজন মারা গেল। প্রথম দফায় তো ভোলাতে 2 জন মারা গেল, প্রায় 20-25 জন তো মারা গেল লাস্ট আন্দোলনে। আর আমি শুধু জুলাই আন্দোলনের আগের কথা বলছি, মানে ওই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, এবং তার আগে 15 বছর ধরে কত মানুষের আত্মত্যাগ। আপনি সেই দলকে বলতেছেন ফ্যাসিবাদ বিরোধী, বিএনপি বাদে ফ্যাসিবাদ বিরোধী, আপনি ঠাস করে আপনি বিএনপিকে সরাই দিলেন। এটা তো চরম রাজনৈতিক অধ্যত্ব এবং বিভাজনে চূড়ান্ত। তাহলে কি ইউনূস সরকার আসলো কি বিভাজনের রাজনীতির বীজ বপন করার জন্য? সমাবেশটা তো ইউনূস সরকার করেনি, করেছে তো না, রাজনৈতিক দল। আমি সেটা বলছি না। তাহলে ইউনূস সরকারের সময় তো এই ঘটনা ঘটছে, পেছনে ইন্ধন ছাড়া এগুলো হইতে পারে না। আপনার কি এমন ঘটনা ঘটলো যে আপনি একটা সমাবেশ করলেন, সব দলকে দাওয়াত দিলেন, আপনি বিএনপিকে দিলেন না? সমাবেশ তো সরকার আয়োজন করেনি, কিন্তু মানে দৃষ্টিভঙ্গিটা তো হয়ে যাচ্ছে এই কারণে যে মিলে যাচ্ছে অনেক কিছু। আমি বলছি যে 2 আপনি 4 মিলান, কারণ আপনি এখনো বলতেছেন না। আপনি বলতেছেন যে 2টা শর্ত সাপেক্ষ, মানে প্রয়োজনীয় সংস্কার এবং বিচারের অগ্রগতি সাপেক্ষে। আজকে দেখেন আপনার কমিশন, ঐক্যমত্য কমিশন কি বলছে যে আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, আশাব্যঞ্জক। তার মানে আপনি সে সংস্কারের তাহলে হচ্ছে না, তাহলে তো আপনার শর্তভঙ্গ হচ্ছে, তার মানে ফেব্রুয়ারিতে হচ্ছে না। কিন্তু আপনি মুখেও বলতেছেন না এটা, আপনি ধরেই নিয়েছেন যে এমন কিছু কর্মকাণ্ড করা হবে যাতে পাবলিকলি বলা যায় যে না, কথা ছিল তো এইটা হইলে ওইটা, ওইটা হইলে ওইটা। এই যে আপনি এইটা ওইটা করে যে আপনি নানান শর্ত দিয়ে আপনি নির্বাচনটা তাহলে দুর্লভ বস্তু হয়ে যাচ্ছে। সরকারের অনেক কথার টোনের সাথে এই আপনার ইসলামী আন্দোলন, জামাত, এনসিপি এদের টোন মিলে যাচ্ছে। আমি ভয়টা পাচ্ছি এইটা, মানে যেখানে সবার প্রস্তুতি, যেখানে জামাতের একটা ভালো, জামাতের একটা দিকটা পজিটিভ যে তারা 300 আসন ভিত্তিক মানে প্রার্থী ঠিক করছে, এটা একটা ভালো প্রস্তুতি।
কিন্তু আবার যখন তারা বলে যে না স্থানীয় নির্বাচন হইতে হবে, স্থানীয় নির্বাচন হওয়াটা মানেটা কি? আপনি স্থানীয় নির্বাচন হয়ে আপনি পরীক্ষা নিতে চান, যেটা বলা হয়েছে যে তাহলে এর কার্যকারিতা, দক্ষতা, যোগ্যতা প্রমাণিত হবে। আপনি দক্ষতা, যোগ্যতা প্রমাণ করবেন কিভাবে? স্থানীয় সরকার নির্বাচন কে কন্ডাক্ট করবে? মূল সমন্বয়, একটা নির্বাচন কমিশন হচ্ছে সমন্বয়কারী প্রতিষ্ঠান। তার অর্গানগুলো কি? তার প্রশাসন, পুলিশ। তাহলে প্রশাসন, পুলিশ নিঃসন্দেহে এখন যে অবস্থা ফেল করবেই। যেই ধরনের স্থানীয় নির্বাচনকে ঘিরে লোকালি যে ধরনের সন্ত্রাস, যে ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব হবে, তাতে তো আপনার প্রমাণ হবে যে না এই একটা ভয়ঙ্কর অবস্থা হইলো, এতজন মারা গেল, সুতরাং জাতীয় নির্বাচন করার অনুকূল পরিবেশ না। আপনার না হওয়ার 101টা কারণ মানে সবাই বলে ফেলবে যে না এই নির্বাচনটা তো যদি হয়তো একেবারে আন্তর্জাতিক মানসম্পন্ন, তাহলে না আমরা জাতীয় নির্বাচনের দিকে যাইতাম। স্থানীয় নির্বাচনটা হলো না, সুতরাং স্থানীয় নির্বাচন আরও পরে, পরিবেশ পরিস্থিতি যখন হবে, লেভেল প্লেয়িং ফিল্ড হবে, তখন এই সমস্ত দেখেন এই যেই কাজগুলো মানে শেখ হাসিনা এই ধরনেরই অজুহাত তো তুলতো নানান গুরুত্বপূর্ণ ইস্যুতে, যে না এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, রাজনৈতিক দলগুলো ওখানে যাক, আমাদের আলোচনার কি আছে, এটা সেটা নানান রকম। এখন দেখা যাচ্ছে যে অনেকগুলো নির্বাচন না হওয়ার পেছনে অনেকগুলো পরিস্থিতি একটা তৈরি করা হচ্ছে কৃত্রিমভাবে। তো এটা হলো খুব বিপজ্জনক দিকে আমরা যাচ্ছি। নির্বাচন ছাড়া, জাতীয় নির্বাচন ছাড়া এই মুহূর্তে দরকার ছিল সমস্ত শক্তিটা, এফোর্ট, মানে সবার এফোর্টটা দরকার ছিল একটা জাতীয় নির্বাচনের লক্ষ্যে সংগঠিত করা। আর এই জাতীয় নির্বাচন হলে আপনার আন্তর্জাতিক সংস্থা আসবে, জাতিসংঘ সহ অনেকগুলো অর্গান আসবে, আপনার লোকাল গভর্নমেন্টের জন্য আসবে না। ফলে এই পরিস্থিতিতে তো বরং জাতীয় নির্বাচনটা মানে আমার কাছে মনে হচ্ছে যে একটা বিভীষিকাময় হবে। এখনকার যে পরিস্থিতি, বিএনপি বলেন অন্য সকল দলের বিরুদ্ধে এবং স্থানীয় যে সমস্ত ফ্যাক্টরগুলো আছে, সবচেয়ে বড় কথা হলো পতিত সরকারের তাদের যে লোকগুলো, তার অর্থ সব কিছুই রয়ে গেছে, সবগুলো কিন্তু এখানে ইনভলভ হবে। তখন বিভীষিকাময় একটা পরিস্থিতি হবে, কয়েকশো লোক মারা যাবে। তখন আপনি বলবেন যে বাপরে, আগে এই মানে এই পরিস্থিতি ঠিক করি, তারপরে জাতীয় নির্বাচন দেখা যাবে। তা এইসব তো সবই আমি দেখতেছি জাতীয় নির্বাচন না হওয়ার জন্য যা যা করার সব কিছুই খুব মানে পরিকল্পিতভাবে সংগঠিত করা হচ্ছে। সেখানে আরেকটা বিষয়, যেটা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা যেটা বলা হচ্ছিল, যেটি জনাব সালাউদ্দিন সাহেব এটাকে তিনি ব্যাখ্যা দিয়েছেন, সেটির প্রসঙ্গে আপনার আচ্ছা আপনি বলেন, আমাদের দেশে ধরেন লক্ষ্মীপুরে আমি ভোট দেব, ধরেন আপনি এবং আমার ক্যামেরার পিছনে আরো 2 জন আছে, 3 জনকে আমি চিনবো, তার মধ্যে আমি দেখবো যে বেস্ট কে। আপনি একটা ব্যক্তি এখন পর্যন্ত বাংলাদেশে তাকে ধরা হয় যে এই এলাকার জন্য কে ভালো হবে, এই এলাকার জন্য কোন দল ভালো হবে সেটা বড় কথা না। যদিও জাতীয় নির্বাচন দলভিত্তিক হওয়ার পরেও সেখানে ব্যক্তি হচ্ছে ফ্যাক্টর। ব্যক্তি ফ্যাক্টর বলেই দল যখন নাকি একজন ব্যক্তিকে নমিনেশন দেয়, তার বাইরে একই দলের যখন আরেকজন যোগ্য প্রার্থী হয়, তখন মানুষ তাকে ভোট দেয়। আপনি তো মানুষের অধিকারটাকে আপনি সংকুচিত করে ফেলবেন। মানুষ যখন দলে ভোট দেবে, তখন দল মনে করবে যে আচ্ছা, দলের মধ্যে যেহেতু আমাদের এখনও বলি যে আমাদের তো রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক দুর্বলতা আছে, তারা যে খুব আদর্শিকভাবে সব কিছু সিদ্ধান্ত নেয় তা তো না। সেই কারণে দেখা যায় দল যাকে নমিনেশন দেয় তার বাইরে অন্য একজন সেই নির্বাচিত হয়, দলের নমিনেশন প্রার্থী সে ফেল করে। তো দল তখন বললো যে আচ্ছা ওই এলাকায় অমুক, ওই এলাকায় লোক, এলাকায় বললো যে উমা আমরা কারে ভোট দিলাম, আমরা তো চাইছিলাম এই লোকরে, এই লোক বিএনপির লোক এবং এই লোক জামাতের লোক, আমরা তো এই লোকরে দিলাম, এ দল কারে দিল। এই একটা ধরেন সুপার একটা আদর্শিক একটা রাষ্ট্র কাঠামো, দলের কাঠামো, আমাদের এখানে নাই দলের কাঠামো, নাই রাষ্ট্র কাঠামো। আপনি বলে বসলেন সংখ্যানুপাতি কোন দেশে আছে, আশেপাশে কোন দেশটায় আছে আপনি বলেন। আপনি মুখে মুখে বলতেছেন, আপনি মানে আপনি মনে করতেছেন আপনি কোড়ায় কাড়ায় আচ্ছা 5% ভোট পাবেন, তার ভিত্তিতে আপনার সংসদে আপনার 5টা আসন তো নিশ্চিত হবে। আপনি নিজে প্রেসিডেন্ট, সেক্রেটারি, পারলে বউ বাচ্চা নিয়ে আপনি হাজির হয়ে যাবেন। এই সমস্ত মানে মানুষ, এবং তাই হবে আমাদের এখানে। দেখেন যখন নাকি ওই মহিলা, যখন নাকি নারী এমপি হয়, তখন কী হলো, হাসনুল হক ইনু তার ওয়াইফকে, রাশিদ খান মেনন তার ওয়াইফকে, এইটা এত বড় নেতারাও পর্যন্ত, জিএম কাদের তার ওয়াইফকে, হ্যাঁ, এত বড় দলের নেতারাও পর্যন্ত যখন এটা করে, আর আপনি সংখ্যানুপাতিক এটা যখন হবে দলকে, তখন কি করবে আপনি বোঝেন। এটা তো চূড়ান্ত দলীয়করণ। এবং
এটার যে সমালোচনা হবে এটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন না। আপনি ভাই শোনেন, আমরা গণতন্ত্রের কথা বলি, আমাদের এখানে গণতন্ত্র ছিল কবে? গণতন্ত্রের প্র্যাকটিসটাই তো হইল না। বাংলাদেশ স্বাধীন হইল 3.5 বছর মাথায় আপনি কবর দিয়ে দিলেন, যার কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যে কারণে বাংলাদেশের স্বাধীনতা, আপনি 3.5 বছর যাইতে না যাইতে ওইটারে পেরেক মেরে দিয়ে আপনি বাকশাল করলেন, শেষ। তারপর থেকে একবার আসে গণতন্ত্র, একবার ফুস করে মানে মাঝে মধ্যে উকি দেয়, মেঘের মতন উকি দেয় গণতন্ত্র। আপনি সেই কাঠামোটা এখনও প্র্যাকটিস করলেন না, আপনি করতেছেন সংখ্যানুপাতিক নির্বাচন। আমি জানি না সুইজারল্যান্ডে আছে নাকি অস্ট্রিয়াতে আছে নাকি কোন দেশে আছে, সেইটা টেনে নিয়ে আপনি বাংলাদেশে সেট করতে চাচ্ছেন। এইগুলি হলো কি মানে মানে চরম রাজনৈতিক দুর্বিসন্ধ। এবং সবচেয়ে বড় কথা হলো যে আপনি তো এটাকেও অ্যাফোর্ড করতে পারবেন। আমি যেটা বললাম সংখ্যানুপাতিকের এটা হলেও আপনাকে বলা হলো যে আচ্ছা ঠিক আছে, ইসলামী আন্দোলন 5% হয়েছে, 5 জন করেন, ওই 5 জন ঠিক করতে যে তো দল 5 টুকরা হয়ে যাবে। বলবে যে ওই ইসলামী আন্দোলনের প্রধান বলবে যে না আমি এবং আমার ওয়াইফ হওয়া উচিত, সেক্রেটারি বলবে যে আমি আমার শালিও এখানে আসা উচিত। মানে এটা সম্ভব না, যে এটা বাস্তব না, এটা নিয়ে আমরা টানাটানি করে আমি বললাম না যে ভাই যেই রকম আমরা একটা অভিশাপ থেকে মুক্ত হয়েছি শেখ হাসিনার শাসন থেকে, সেখানে দরকার ছিল আপনার একটা জিনিস, আর এত কিছু দরকার নেই, সেটা হলো নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে পুনঃপ্রবর্তন করেন, তারপরে দেন। তারপর যদি মনে হয় যে এইটা কেন দ্বিকক্ষের পার্লামেন্ট, শুনে দ্বিকক্ষের পার্লামেন্ট নিয়ে আমি আজকে আর বলবো না, কারণ এটাও আমার কাছে আদর্শিক মনে হয় না। এটা আমি কেন জানি বিএনপি মানলো, কেন মানলো না, এটার কী ফরম্যাট, কী ফাংশন, কীভাবে, মানে এখনও মানুষ কিন্তু অজানা রয়ে গেল। যাই হোক, সেটা নিয়ে আমি আলোচনা না করি, কিন্তু প্রথম আপনার দরকার ছিল আগে একটা নির্বাচন করা। দেখেন বাংলাদেশে 9 বছর শাসনের পর শাহাবুদ্দিন সরকার আসলো, অস্থায়ী সরকার। অস্থায়ী সরকার এসে প্রথম সে মনোযোগী হলো যে এই সংস্কার করো, এটা করো, সেটা করো, লোকাল গভর্নমেন্ট করো, ওই যে সিটি কর্পোরেশনের একে সরাও, ওকে সরাও, ওখানে নির্বাচন দাও, এসব করছে নাকি সে প্রথমেই জাতীয় নির্বাচন করলো? তো সেই সময় জাতীয় নির্বাচন কেন করলো? তখন সকল শক্তি এক ছিল, আর্মি বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, সবাই মিলেছিল যে আমরা একটা স্বৈরশাসন থেকে মুক্ত হয়েছি, আমরা একটা ভালো নির্বাচন করব। এবং ভালো ওই নির্বাচন নিয়ে 91 সালের নির্বাচন নিয়ে 3-4টা নির্বাচন তো আমরা বলি তুলনামূলকভাবে ভালো, তার মধ্যে যদি আবার রেটিং করেন সবচেয়ে বেস্ট নির্বাচন হচ্ছে 91-এর, বলেন, যেখানে মনে করা হচ্ছিল যে আওয়ামী লীগ জিতে যাবে, কিন্তু দেখা গেলো যে না, ভোটটা এত ফ্রি ফেয়ার হলো, সেখানে আওয়ামী লীগ জিতলো না, ক্ষমতায় আসলো বিএনপি। মানে আওয়ামী লীগের অনেকে মুজিব কোড দিয়ে মন্ত্রী পরিষদ গঠন করলো, মুজিব কোড বানানো শুরু করলো, সব কিছু রেডি, কিন্তু ফলাফল চলে আসলো হচ্ছে। কিন্তু দুই ভাই, এখন যে প্রশ্নটি হচ্ছে যে এই ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করবার ক্ষেত্রে কিন্তু এখানে প্রত্যেকের অবদান রয়েছে। আজকে বিএনপি বলি, জামাত ইসলাম বলি, যারা এনসিপি ছাত্র নেতৃবৃন্দ রয়েছে, ছাত্ররা বলি, কৃষক, শ্রমিক, সমস্ত শ্রেণী পেশার মানুষ, যিনি হয়তো রাজপথে একেবারেই তরুণ হিসাবে রাজপথে বুক পেতে দিয়ে তিনি শহীদ হয়েছেন, তার পাশাপাশিও কিন্তু দেখা গিয়েছে অনেক মা একটু পানি দিয়েছেন তার সন্তানকে সামনে গিয়ে দাঁড়ানোর জন্য, সে নিজেও কিন্তু তাকে উৎসাহিত করেছেন, বা বাসায় বসে যে পরিবারটি নির্যাতিত হয়েছে সে পরিবারটি ঘৃণা করেছেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে। সুতরাং এই যে একটি পতন ঘটলো বাংলাদেশের ইতিহাসের সবচাইতে একটা কালো দাগ যেটি, সেটি হচ্ছে হাসিনা সরকারের যে শাসনামল। সেই কালো দাগ তো সবাই একত্রিত ছিল, সবাই একসাথে কাজ করেছে, কিন্তু এই যে সন্দেহ খেলা, সন্দেহ যে মস্তিষ্কের মধ্যে ঢুকে যাওয়া, একত্রে না কাজ করবার যে নিজেদের মধ্যে একে অপরের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো, সেটি কেন শুরু হলো? এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য। আপনি যেই মায়েদের কথা বললেন, সেই মায়েরা কিন্তু এখন আফসোস করতেছে, আমি কনফার্ম কপাল চাপড়াচ্ছে, হাই রে, এই কারণে আমি ঘরের রান্না করা খাবার নিয়ে গেলাম, পানি নিয়ে গেলাম, এই মায়েরা কিন্তু এখন চরমভাবে হতাশ। এই মায়েদের এখন কোনো জাতীয় সূত্রে ডাক দেন, কেউ আসবে না। ছাত্রদেরকে ডাক দেন, এনসিপিকে বলেন যে একটা তোমরা তো দাবি করো, তোমরা একটা মহাসমাবেশ করো, অন্তত ইসলামী আন্দোলনের মতো করো। ইসলামী আন্দোলন তো আর মনে করেন তার নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়নি, সে যে সমাবেশটা ঘটাচ্ছে ওরকম একটা সমাবেশের অর্ধেক করতে পারবে না।
ছাত্ররা ঘরে চলে গেছে, মায়েরা ঘরে চলে গেছে, সবাই হতাশ হয়েছে এই কারণে আপনি ভুল নির্দেশনায় আপনার এমন একটা সরকার আসলো, সে মনে করলো যে ছাত্রদের আন্দোলনের ফলে আমরা আসছি, এটাই হলো আওয়ামী লীগ আলাদা, মানে আওয়ামী লীগ তো গেছে, বিএনপি জামাত টামাত সব আলাদা, আমরা একটা আলাদা এন্টিটি, এই যে আপনি মনে করলেন, আপনার কিন্তু পতন শুরু হয়ে গেল। সরকার দেখেন প্রতিটা কাজে, আজকে একটা নিশ্চয়ই সিদ্ধান্ত জানেন, 8 তারিখটা বাদ হলো কেন? আপনি 8 তারিখটা কী কারণে নিয়ে আসছিলেন, কার সাথে আলোচনা করে? এখানে আপনার মানে সবার সাথে সবার একটা সরকার হচ্ছে এই অন্তর্বর্তী সরকার। সেই সবার সরকার যে, তাহলে আপনি সামনে আছেন, আপনাকে আমি দায়িত্ব দিলাম, তো আপনি আমাকে টাইম টু টাইম জিজ্ঞাসা করবেন না এটা করলে ভালো, গুরুত্বপূর্ণ ইস্যুতে ডে টু ডে আমি বাদ দিলাম, আপনি গুরুত্বপূর্ণ সেন্সিটিভ ইস্যুতে, যেমন 5 তারিখের মানে করব নাকি 8 তারিখ করব, এটাকে আপনি মতামত নেওয়ার প্রয়োজন বোধ করলেন না। আপনি দেখেন এর চেয়েও কম গুরুত্বপূর্ণ ইস্যুতেও ভারতে যে এত বিভাজন, তারপর দেখবেন যে টাইম টু টাইম ওরা জাতীয় পর্যায়ে অন্তত সংসদীয় দ্রুত তারা বসে তারা আলোচনা করে, সিদ্ধান্ত করে। আর আপনি এমন হচ্ছে যেন এটা, আমার তো মাঝে মধ্যে মনে হয় এটা কি এনসিপির সরকার মনে হয়, যে জন্য সে কেন কথা বলে। সেক্ষেত্রে মোস্তাফিজুর ভাই যে মাননীয় প্রধান উপদেষ্টা তারেক সাহেবের সাথে দেখা করতেন না, তিনি দেখা করেছেন, কথা বলেছেন, দুজনের আন্তরিকতা হয়েছে, একে অপরকে নানাভাবে শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা সব কিছু দিয়েছেন, সেটাই তো ঘটেছে। সেটাও ঘটছে, সেটাও তো ধরেন একটা কৌশলের অংশ হইতে পারে, কৌশলের অংশ। আপনি ওটা বাদ দেন না, আপনি এখানেও তো 2-3টা বৈঠক হলো। আমার কথা হলো যে এরকম পরিস্থিতিতে আপনি একটা কিচ্ছু না তো মূল রাজনৈতিক দলগুলোর মিলে আপনি 10 সদস্যের একটা লিয়াজো কমিটি করেন, সেই লিয়াজো কমিটির সঙ্গে উপদেষ্টা 5 জন বা 7 জন ঠিক করে দেন, তারা বসুক, কোন সিরিজ ইস্যু হলো আলোচনা করবে, সিদ্ধান্ত নেবে, যেখানে দ্বিমত থাকবে যে ইস্যুতে সেটা আর করবে না। যেমন ধরেন এই যে মানে কি বলে গণঅভ্যুত্থান দিবস, এইরকম একটা ইস্যুতে আপনি মানে কি ডাকা উচিত ছিল না? উচিত ছিল তো, না ডেকে আপনি 8 তারিখে নিয়ে গেলেন কেন? 8 তারিখে কে ক্ষমতা আসলে এটা বড় কথা না, বড় কথা হলো যে 5 তারিখে শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনা দিল্লিতে পালায় গেছে, এটা ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের ইতিহাসে। মুয়াজ্জেম, মসজিদের মানে মুয়াজ্জেম থেকে শুরু করে, ইমাম থেকে শুরু করে একেবারে ওই এমপি পর্যন্ত লাস্ট পালায় গেছে একযোগে, ঝাড়ে বংশে চেয়ারম্যান মেম্বারও পালিয়ে গেছে, যেটা ঘটেনি, একটা ঐতিহাসিক ঘটনা। এইটার উপলক্ষে কি করা যায়? আপনি একটা চট করে একটা লিয়াজো কমিটি মিটিং ডাকতে পারলেন না? আপনার তো এই সরকারটা তো সব দলের সেই দলের একটা এটা কোথায়, পার্টিসিপেশনটা কোথায়? আমি তো পার্টিসিপেশন দেখি না, মনে হয় যেন আলাদা একটা সত্তা নিয়ে চলছে এই সরকার। আমরা আলোচনায় ফিরবো। আমি যেটি শেয়ার করবো আপনার সাথে, সেটি দর্শকরাও নিশ্চয়ই বুঝতে পারছে, সেটি হচ্ছে আসলে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির সাথে যখন কথা বলতে চায় অন্যরা, তখন সেখানে দেখা যায় একটু বিরাগ ভাজন হয়। আবার যদি কোনো একটা বক্তব্য মন্তব্যের মধ্যে ছাত্রদের পক্ষে যায়, আবার দেখা যায় বিএনপি বা তার জোটরা কোনো না কোনোভাবে নিজেদের মধ্যে একটু মনে হয় যে না এটা করা উচিত। এই অবস্থার মধ্যেই কিন্তু সরকার একটা বেকায়দায় আছে কিনা সেটি কিন্তু আমরা আলোচনা করবো। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক, ভয়েস বাংলার সম্মানিত সম্পাদক জনাব মোস্তফা ফিরোজ। আমরা একই আলোচনা নিয়ে আবার একটা ছোট্ট বিরতি ফিরে আসছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম চলমান রাজনীতি, আগামীর ভাবনা নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ভয়েস বাংলার সম্পাদক জনাব মোস্তফা ফিরোজ। আমরা মোস্তফা ফিরোজের সাথে কথা আলোচনার প্রেক্ষিতে আমরা একটা প্রশ্ন তুলে রেখেছিলাম, সেটি ছিল আমরা আসলে সরকারকে একটা বেকায়দায় পড়ে গিয়েছি কিনা। সরকার যেমন যদি কোনো আন্দোলন হয় সেখানে যদি দেখা যায় লাঠিচার্জ করা হয়, সেটাও কিন্তু সমস্যা হয়ে যায়, জল কামান দিলেও সমস্যা হয়ে যায়। বলা হয় কেন আজকে 5ই আগস্টের পরে তাদের উপর আক্রমণ করা হলো। একইভাবে তারেক সাহেবের সাথে মিটিং করলে একটা সমস্যা হলো, ঢাকায় জামাত ইসলাম বা অন্যান্য ইসলামিক দলগুলো একটা সমাবেশ করলো, সেটাও কিন্তু আবার অন্য দৃশ্যে দেখালো। সরকার কি কোনো বেকায়দায় আছে কিনা মনে হয়? সরকারের অনেকগুলো মানে সিদ্ধান্তহীনতা এবং একটা স্বপ্নচারিতার মধ্যে, মানে রাষ্ট্র পরিচালনায় তাদের যথেষ্ট অনভিজ্ঞতা আছে, রাজনীতিতেও তারা দক্ষতা। আপনি যদি দেখেন এই মানুষগুলো কিন্তু কখনো রাজনীতি করেননি, তারা একটা এনজিও প্রতিষ্ঠানের প্রধান, তার এনজিও চালায়। এনজিও তো আর রাজনৈতিক দলের মতন না যে সবার সাথে কথাবার্তা বলতে হবে, আলাপ আলোচনা। আপনার কাছে মনে আছে যে
ইউনূস সাহেব যখন কি একটা সিদ্ধান্ত নিলেন যে তিনি পদত্যাগ করবেন, এরকম একটা কথা যখন সামনে আসলো, তখন কিন্তু একটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হলো যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ৩-৪ জনকে দায়িত্ব দেওয়া হবে। সেই দায়িত্ব কিন্তু আজও দেওয়া হলো না। শুরুতেই ভুল হয়েছে। আমি শুরু থেকে যে কথা বললাম যে এই সরকারকে পরিচালনা করবে একটা রাজনৈতিক লিয়াজো কমিটি, তাহলে হতো কি রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যেই করতো যে আমরা তো পার্ট অফ গভর্নমেন্ট। এখন কেউ কেউ মনে করে যে না, তারা পার্ট না। যেমন বিএনপির অনেকে মনে করে যে এটা কি এনসিপি সংগঠিত করতেছে, সন্দেহ বিশ্বাস, এবং সন্দেহ বিশ্বাস করার মতন যথেষ্ট পয়েন্ট আছে। সরকার এ থেকে তারা প্রকাশ্যে বিএনপিকে আক্রমণ করতেছে। তারপরে আপনি সিদ্ধান্ত হলো, মানে আদালত রায় দিল, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলো, আপনি বললেন যে না এই অল্প সময়ের জন্য দেবেন। আপনার এটা তো নির্বাচন কমিশন তাহলে গেজেট কেন করলো আর আদালত কেন রায় দিল? আপনি ওইটাকে চ্যালেঞ্জ করে করলেন, আপনি দিলেন না, শেষ পর্যন্ত দিলেন না। তাহলে দূরত্বটা বাড়লো। কিন্তু এরকম তাহলে শুরুর থেকেই আপনার ভুলটা। কথা বলছেন, আমি ইশাক সাহেবের কথা বলতেছি। আপনি ইশাককে দিলেনই না। 1 মাসের জন্য নাকি 1 দিনের জন্য হলো সেটা তো আদালত নির্বাচন কমিশনের ব্যাপার। যখন নাকি এই 2টা জায়গাতে পয়েন্ট থেকে, এই 2টা পয়েন্টই তো আসল আদালতে। আপনি বারবার এই আদালত থেকে ওই আদালত, মানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করতে 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 সময়টা শেষ করে দিয়ে আপনি একটা দেখালেন যে আমি আমার ক্ষমতা দেখালাম, এবং এটার মধ্য দিয়ে আপনি ক্ষমতা দেখালেন সত্য, কিন্তু যেটা হলো একটা বিচ্ছেদ ব্যবধানের বীজটাও আপনি কিন্তু বুনে দিলেন। আপনার শুরু থেকেই এই ভুলটা, এটা তো সাম্প্রতিক সময়, শুরু থেকে আমি বললাম তো সরকারটা যে পরিচালিত হবে, এই সরকারটা পরিচালিত হবে যেহেতু সব দলের, সুতরাং শুরুতেই আপনার একটা ছায়া সরকার দরকার ছিল, একটা লিয়াজো কমিটি দরকার ছিল। সেটা কারা হবে? সেটা হবে বিএনপি, জামাত, ফ্যাসিবাদ বিরোধী মূল শক্তিগুলোকে নিয়ে আপনি একটা করেন। আপনি কিন্তু করেননি। করছেন কিছু সেকেন্ডারি কিছু রাজনৈতিক দলকে আপনি দায়িত্ব দিচ্ছেন, এর সাথে যোগাযোগ করে, ওর সাথে যোগাযোগ করে, দেখা গেল তারা খুব অ্যাক্টিভ, কিন্তু মূল দলের সালাউদ্দিন সাহেব জানেনই না যে কি আলোচনা হয়েছে, জনসমক্ষে প্রকাশ করুন। আরে আপনি তো প্রতিটা লাইন বাই লাইন জানবেন। সালাউদ্দিন সাহেব লাইন বাই লাইন যাবে, সে কেন বলতেছে যে কি আলোচনা হলো লম্বা সময় সেটা জনসমক্ষে প্রকাশ করুন? তার মানে অন্ধকারে আছে। অন্ধকারে কেন থাকবে? জামাত, বিএনপি সহ মূল রাজনৈতিক দলগুলো এরাই তো আসলে, তো আমি কেন বলি বারবার, তাদের মধ্যে যত ব্যবধান থাকুক না কেন, আদর্শগত যত মতপার্থক্যই থাকুক না কেন, মানে হাসিনা বিরোধী আন্দোলনের এই যে একটা নাড়া দিতে দিতে যে গোড়াটা একদম মানে নরম করে দিল, তারপরে ছাত্ররা এসে ধাক্কাটা দিল এই ছাত্র অভ্যুত্থানে। তো এই লম্বা সময় ধরে যারা ধাক্কা দিতে দিতে গোড়াটা নরম করলো তারা কারা? তারা বিএনপি, জামাত। আপনি এটাকে বাদ দিতে পারেন না তো। আর এটাকে বাদ দিয়ে তো সরকারও চলতে পারে না। তাহলে এদেরকে আগে আপনি সেকেন্ড একটা যে ভাই আপনাদেরই সরকার, আমরা আসছি, এসে আমরা কিছু কাজ করে দিয়ে যেতে চাই, আমরা এই কাজগুলি করতে চাই, আমরা দ্রুত সময়ের মধ্যে। ওই যে প্রথম মানে ভাষণটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি ডক্টর মোহাম্মদ ইউনূস, যে রাষ্ট্র পরিচালনা করা আমাদের, শাসন কাজ পরিচালনা করা আমাদের কাজ নয়, আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট, সুতরাং আমরা নির্বাচনটা দিয়ে আমরা চলে যেতে চাই। এইটার উপরে যদি ওনারা থাকতেন ভালো হতো। এটাকে টেনে নিয়ে আপনি প্রায় 11 মাসে নিয়ে আসলেন, আর আগস্ট মাস আসলে হবে 12 মাস। নির্বাচন কোন মাস কেউ জানে না। আপনি বলতেছেন, কিন্তু ওই যে কন্ডিশন দিচ্ছেন আপনি জানেন না। একটা আপনার ক্ষমতায় থাকবে একটা ইন্টারিম গভর্নমেন্ট, আর আপনি জানবেন না যে ঠিক আসলে কোন মাসে কোন সময় নির্বাচন হইতে পারে। এটা শুধু আপনাদের জন্য না, মানে মানুষের জন্য না, বাংলাদেশের যারা মানে আপনার ডেভেলপমেন্ট পার্টনার, তারা, বিনিয়োগকারী, ব্যবসায়ী, প্রত্যেকেই কিন্তু আচ্ছা আগে একটা গভর্নমেন্ট আসুক, সবাই কিন্তু অপেক্ষায় আছে, কিন্তু সেই অপেক্ষাটা আপনি দীর্ঘ করতেছেন, এতে ভালো হচ্ছে না, খারাপ। এতে কি মনে হয় কিনা যে রাজনৈতিক দলগুলো, যারা প্রধান দলগুলো আছেন, ইসলামিক দলগুলো সব, বিএনপি বলি, জামায়াত বলি, সবার কথাই বলি, এদের অনৈক্যের কারণে কি এই সংকটটা তৈরি হচ্ছে কিনা? অবশ্যই। আপনি শুরুতেই আমার মনে হয় যে এমন কিছু উপাদান মানে ঠেলে দেওয়া হয়েছে যাতে বিএনপির মধ্যে একটা সংশয় তৈরি হয় যে না, আমাকে তো বোধহয় আবারও মানে মাইনাস করার চেষ্টা চালানো হচ্ছে। বিশেষ করে সবচেয়ে মানে ক্ষতিকর জিনিসটা হয়েছে এনসিপি গঠনটা।
সরকারের উপদেষ্টা, ছাত্র উপদেষ্টারা সবাই এনসিপির সাথে যুক্ত। তারা বলছেন যে আমরা মানে যখন দলে যাব তখন আমরা, নাহিদ ইসলাম একদম শেষ মুহূর্তে আসলেন, তার 2 দিন আগ পর্যন্ত তিনি ছিলেন সরকার নিরপেক্ষ, উনি এনসিপি সম্পর্কে জানেন না। 2 দিন পরে তিনি হয়ে গেলেন এনসিপির প্রধান। এটা কেউ মানুষ বিশ্বাস করবে যে সরকারে থেকে ওনারা এনসিপি গঠনে যুক্ত নন? কেউ কি বিশ্বাস করবে যে মাহফুজ আলম বা আসিফ মাহমুদ তারা এনসিপির সাথে যুক্ত না? কেউ বিশ্বাস করবে না। তাহলে আপনি সরকারের মধ্যে একটা রাজনৈতিক দল, একটা শক্তিকে আপনি ঢুকাইতেছেন, আশীর্বাদ দিলেন, মাথায় হাত বুলাই দিলেন, তার বিদায় উপলক্ষে। আমরা বিদায় জানি সবসময় বিদায়টা খুব ভালো হয় না, খারাপ হয়, কিন্তু দেশের ইতিহাসে প্রথম বিদায়টা খুব মানে মানে খুব আড়ম্বরপূর্ণ হয়েছে। গেছেন, দোয়া পাইছেন, সামনে এসে প্রেস কনফারেন্স করছে, চলে গেছে। ঠিক আছে, আমরা ভালো, এটাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু ঘটনা হলো যে আপনি তো নিরপেক্ষ, নিউট্রাল গভর্নমেন্ট, এটা তো মাথায় রাখতে হবে। আপনার চুল পরিমাণ আপনার এর মধ্যে আপনি আনতে পারেন না কোনো দলকে। আপনি এখন বড় ইস্যু হয়ে গেছে যে ঘোষণা কেন দিল, যৌথ ঘোষণা কেন হলো? তো লন্ডনে কি সব রাজনৈতিক দলগুলো যাবে? একটা রাজনৈতিক দলের প্রধান যিনি আজকে 15, 16, 17 বছর ধরে দেশে আসতে পারছে না, তার সাথে আলোচনা হলো, একটা ঘোষণা হলো, কি একটা মহাপাপ হলো? ওই ঘোষণায় কি হয়েছে যে বিএনপিকে ক্ষমতায় দেওয়া হবে? কি হয়েছে? নির্বাচনটা নিয়ে কথা হয়েছে। নির্বাচন যেটা একদম বাংলাদেশের মানুষের জন্য দরকার, দেশের জন্য দরকার একটা নির্বাচন, সেটা নিয়েই তো ঘোষণা হয়েছে। এতে মাইন্ড করার কি আছে? আপনি যেখানে ঘন ঘন আলাদা আলাদা মিটিং করতেছেন, মিটিং করে আবার দৌড়ায় যাচ্ছেন সেনাপ্রধানের সঙ্গে, সেটা ধরা হচ্ছে না। আপনি ধরতেছেন লন্ডনে যৌথ ঘোষণা কী হলো। আপনি সাবজেক্টটা, আপনি ক্রিয়াটা বাদ দিয়ে আপনি প্রতিক্রিয়াটা নিয়ে আপনি ব্যস্ত হয়ে গেলেন। মূল সাবজেক্টটা নিয়ে বাইরে কি অন্য কোনো করছে? তারেক রহমান কি বলছে যে আমরা ক্ষমতার দাবিদার, আমাদেরকে যেভাবে হোক না কেন ক্ষমতায় বসাই দেন? সেটা নিয়ে কথা বলছে, এটা নিয়ে তো বলেনি। তাহলে এইটা নিয়ে আপনি এইখানে তো মাইন্ড করার কিছু নেই। আপনি তো দেখেন জামাত ইসলাম একটা ভালো ভূমিকা রাখছিল, যখন নাকি এক ধরনের অস্থিরতা হলো, একটা বিএনপির উপরে অনেকটা মাইন্ড করেই যখন নাকি পদত্যাগের সিদ্ধান্ত নিল, তখন কিন্তু একটু অভিভাবকের ভূমিকা নিয়েছিল জামাত ইসলাম। তখন কিন্তু তারা দৌড়ে যে মিটিং করছে, মিটিং করে আবার সেনাপ্রধানের সঙ্গে গেছে, একটা ভালো হয়েছে। এবং ও মানে দল টু দল মিটিং হয়েছে, আলাদা আলাদা এখানেও তো মিটিং হয়েছে। তো সেটাও নিয়ে এখন অন্যান্য রাজনৈতিক দল যদি বলে যে কেন ভাই এনসিপি আলাদা বসবে, জামাত আলাদা বসবে, বিএনপি আলাদা বসবে, আমরা কেন সবাই একসাথে আমাদের সাথে আমাদের আলাদা আলাদা? তো কী হবে, প্রতি 5 মিনিট পর পর একটা দল আসবে আর আলাদা আলাদা মিটিং হবে, আলাদা ফটো সেশন হবে। শোনেন, এইগুলি যতক্ষণ না পর্যন্ত আপনি নির্বাচন না দেবেন, ততক্ষণ এই রাজনৈতিক আবর্জনাগুলো আপনার জন্য একটা কাল হয়ে দাঁড়াবে। নির্বাচন দেবেন, জনগণ ঠিক করবে কোন দল কোন দলকে তারা ক্ষমতা আনবে, কোন দলকে আনবেন না। আপনি যত মানে বিলম্ব করবেন, দেখবেন এখানে আমার যেহেতু এখন নির্বাচন নেই, আমি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। কেন? আমাকে ইউনূস সাহেব চেনেন, আমাকে জানেন, আমার প্রতি তার ভালোবাসা আছে, সুতরাং আমি একজন বিশেষ সহকারী, আমার খুব দাপট আছে, আমি মানে সেলফি তুলতেছি, আমি এটা বলতেছি, ওটা বলতেছি, ফেসবুকে দিচ্ছি, মুহূর্তে হাজার হাজার লাইক কমেন্ট আসতেছে, গুরুত্বপূর্ণ। নির্বাচনটা দেন, ভোট দেন, জনগণ বোঝাবে যে মানে কাকে লাইক দিতে হবে, কাকে কমেন্ট দিতে হবে। আপনি তো ওই পথে যাচ্ছেন না, এবং যত দেরি করবেন, আমি আপনাকে কিরণ ভাই আজকে ভুলে গেলাম, যত দেরি হবে দেখবেন সমস্যা বাড়তে থাকবে। আজকে দেখেন ওই একটা ভালো একটা কিন্তু সুবাতাস বয়ে গেল কিন্তু লন্ডন বৈঠকের পর। আপনি আজকের এতে এসে আপনি সেই আলামত কি পাচ্ছেন না। আস্তে আস্তে আরও জটিল হবে, আরও দাবি। সেটি তো রাজনৈতিক পক্ষ বিপক্ষ, সরকারের তো ইচ্ছা, সরকার জড়ায় যাচ্ছে, সরকারের ভেতরে সরকার কাজ করতেছে, সরকারের ভেতরেই তো এনসিপি জন্ম নিল, সরকারের ভেতরে নানান রকম দাবি আসবে। না ওইদিকে জাতীয় নির্বাচনে কমিটমেন্ট করব, আমি এইদিকে স্থানীয় সরকারের কমিটমেন্ট করবো, লাগ তোরা, আমার ক্ষমতা দীর্ঘায়িত হবে, সেদিকেই তো যাচ্ছে। আপনি দেখেন, কারণ এখানে মানে এই রাজনৈতিক দল ছাড়া অন্য কোনো শক্তি কাজ করছে বলে মনে হয়? অবশ্যই। আমি বললাম তো, সরকারের ভেতরে সরকার অলরেডি জন্ম নিয়ে ফেলছে, এবং তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চাচ্ছে, তারা স্থানীয় সরকার চাচ্ছে, তারা সংখ্যানুপাতিক চাচ্ছে, নানা রকম খেলা। দেখেন আরও কী কী দাবি আসে সামনে। 16 দফা দাবি তো কালকে তারা দিয়েছে, তার মধ্যে অনেক কিছু আছে। আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে জনাব আলী রিয়াজ, অধ্যাপক আলী রিয়াজ সাহেবের একটা মন্তব্য করেছিলেন। তিনি একটা কথা বলেছেন যে আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয়। আমরা স্বপ্ন দেখেছিলাম আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে সবাই মিলে জুলাই সনদে স্বাক্ষর করব, কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর।
জুলাই সনদের যে বিষয়টি সেটিও কিন্তু নিয়ে একটা টানাপোড়েন শুরু হয়েছে, সেটা সম্ভব হবে কিনা। আবু সাইদের যে সাদাত বার্ষিকী সেদিন করার একটা পরিকল্পনা হয়তো ছিল, আলী রিয়াজ সাহেব নিজেই সেখানে হতাশা ব্যক্ত করেছেন। আপনি কেন হতাশা? জুলাই সনদটার সমস্যা কি হচ্ছে? জুলাই সনদ তো হবে সিম্পল কিছু অঙ্গীকার, রাজনৈতিক দল ভবিষ্যতে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে, ফ্যাসিবাদের আর কোনো বীজ আমরা এই দেশে মাটিতে দেব না, জাস্ট সিম্পল 2-4টা লাইন, এটি সনদ না। কিন্তু সেখানে তো প্রেসিডেন্ট নির্বাচন, উচ্চকক্ষ, না, জাতীয় আপনি- সংবিধান, এনসিসি, প্রধানমন্ত্রীর মেয়াদ, সেগুলো নিয়ে তো এটা তো সংবিধান সংস্কার বা মানে অনেকগুলো আপনি প্রস্তাবনাটা আপনি দিচ্ছেন, কিন্তু জুলাই সনদ অঙ্গীকার হলো বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদ আসতে পারবে না, বাংলাদেশের মাটিতে সব সময় মানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। দেখেন, শুধু চিন্তা করেন আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে এই দেশের মানুষের লড়াইটা কী ছিল? লড়াইটা কী ছিল? দ্বিকক্ষের পার্লামেন্ট, লড়াইটা কী ছিল? সংখ্যানুপাতিক নির্বাচন। সেগুলি তো মানুষ শোনেই নাই, বরং এখন শুনে ভাই সংখ্যানুপাতিক নির্বাচনটা কি, দ্বিকক্ষ পার্লামেন্টটা কি, ওটাতে কী হবে, তাহলে নিচেরটাই কি, উপরটা কি, এই যে উপর নিচ আপনি নানান রকম জিনিস ইস্যু নিয়ে আসতেছেন। এনসিসিটা কি, এনসিসিটা কি, এগুলি তো শোনে নাই এইসব শব্দগুলো। আপনি এখন শোনাচ্ছেন 5 তারিখের পর। আপনি 5 তারিখের আগে কি ছিল? আমাদের লড়াইটা কি ছিল? রাজনৈতিক দলগুলোর লড়াই কি ছিল? কোন রাজনৈতিক দল সংখ্যানুপাতিক? আজকে ইসলামী আন্দোলন যে এত বড় সমাবেশ করে তারা বলতেছে যে স্থানীয় সরকার নির্বাচন এবং সংখ্যানুপাতিক নির্বাচন, ওই দাবিতে শেখ হাসিনার সময় একটা সমাবেশ তারা করছে, আপনি দেখেন, আমি চ্যালেঞ্জ দিলাম। তারা বলতেছে যে জাতীয় নির্বাচন হইতে হবে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। তো সেইটা কই? সেটা কবে হবে? সেটা হচ্ছে না কেন? আপনি এখন যে দাবিগুলি আনতেছেন, 5ই আগস্টের আগে তো এই দাবিগুলি করেননি। বরং আমি বলবো যে 5ই আগস্টের আগে বিএনপি যে দাবিগুলি করছে সেই দাবিগুলি কোনো কিছুই অন্যরা করেনি। দ্বিকক্ষের পার্লামেন্ট বলেনি, দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা কে বলছে? বিএনপি বলছে। আর কে বলছে? আপনি দেখান জামাতের এটা কোনো দাবি আছে কিনা? 31 দফার মধ্যে তারা গণমাধ্যমের স্বাধীনতা, অনেক কিছু। বরং আমি বলবো যে সংস্কারের যদি আপনি এখন যে নতুন নতুন শব্দগুলো আমরা শুনতেছি, এই শব্দের অনেক কিছুর জন্ম হয়েছে বিএনপির সময় 31 দফার মধ্যে, সেগুলো তো তখন আনেইনি। এখন মনে হচ্ছে বিএনপি সংস্কার লাইনে নেই, অন্যরা সংস্কার চাচ্ছে। আপনার যেই দাবিতে আপনি শেখ হাসিনার পতন ঘটালেন, একটাই দাবি, নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু করতে হবে, ভোট দিতে হবে, জনগণ যাতে ভোটের অধিকার পায়, সেটা আগে বাস্তবায়ন করেন। সেটা করে তারপরে করেন। আপনি বললেন না বিএনপির তো বিশ্বাস নেই, সেও স্বৈরাচার হবে। আপনি আগেই আমারে কেন বিচারের আগে আপনি আমাকে চোর ডাকাত বানাচ্ছেন? আপনাকে কে ম্যান্ডেট দিছে? যে আপনি যে বলতেছেন যে ওই কি বলে ওই এখন নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি আওয়ামী লীগের মতন স্বৈরাচারী হবে, আপনি আমাকে এই 15 বছর আমার আন্দোলন, ত্যাগ, তিতিকার সব কিছু আপনি ধূলিসাৎ করে দিচ্ছেন। এই যে কথাগুলি বলতেছেন, এই বলার ম্যান্ডেট বা রায় আপনি কোথা থেকে পেলেন? আপনি কেন শাস্তি দিচ্ছেন? আপনি কেন বিচারকের আসনে বসায় আমাকে পানিশমেন্ট দিচ্ছেন? ঠিক না তো এটা। আপনি বলতে পারেন না এটা। নির্বাচনে তো জামাত তো চলতে পারে, আপনি কি বলবেন যে এ তো জঙ্গি রাষ্ট্র বানাবেন? আপনি কি বলতে পারেন? বলতে পারেন না তো আগেই। তার মানে আপনার ভোটের প্রতি আপনার নেই, বিশ্বাস নেই, আস্থা নেই, এবং সেইটা শেখ হাসিনারও ছিল না। আজকে শেখ হাসিনা যা ছিল না, আপনিও তো সেই কাজটাই করতেছেন। দর্শক, আমরা আবার একটা শেষ বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও একই আলোচনা নিয়ে সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা ফিরোজ, ভয়েস বাংলার সম্পাদক, তাকে নিয়ে ফিরে আসবো। আবারও একটা ছোট্ট বিরতি নিচ্ছি, অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমরা শেষ মুহূর্তের আলোচনায় আবার আমাদের অতিথি জনাব মোস্তফা ফিরোজ, ভয়েস বাংলার সম্পাদক, তার সাথে কথা বলবো। আমরা কথা বলছিলাম চলমান রাজনীতি এবং আগামীর ভাবনা নিয়ে। আসলে আমাদের ভাবনা তো একটাই, সেই ভাবনাটা হচ্ছে দেশটা যাতে, যেহেতু ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, একটা গণতান্ত্রিক, অধিক গণতন্ত্রের দিকে দেশ যাবে, একটা নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে দিয়ে দেশের রাষ্ট্র ক্ষমতায় জনগণ যাদেরকে চাবে তারাই আসবে। এবং যেহেতু বিএনপির পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি এটা জাতীয় সরকারের কথা বলেছেন। সব কিছু মিলিয়ে কিন্তু দেশের মধ্যে একটা সৌন্দর্য আমরা সেটি দেখতে চাচ্ছিলাম, এবং সেই জায়গাটা আমরা গত কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি যে সেই অবস্থার মধ্যে নেই, সেই সমতল অবস্থার মধ্যে নেই। এখন যেটি হচ্ছে যে আমরা এই আলোচনার ফাঁকে কিন্তু আরেকটু জানিয়ে রাখি যে এনসিপি কিন্তু ইতোমধ্যে যে নির্বাচন কমিশনকে নিয়েও কিন্তু তারা
তাদের একটা প্রশ্ন উত্থাপন করেছে যে তারা যে তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি, সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু কথা বলেছে। এনসিপি বা জামায়াতে ইসলাম বা ইসলামিক দলগুলো তারা যে 2-3টা কথা বললাম, সেটি হচ্ছে যে তারা সংখ্যানুপাতিক নির্বাচন চাচ্ছে, তারা জাতীয় নির্বাচনের পূর্বে তারা স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে, এছাড়া আরও অনেক কিছু রয়েছে। দেখা যাচ্ছে যে বিএনপি এবং তার সমমনা দলগুলি যেটি করছে, এই কয়েকটি দল মিলে আবার তার একটা বিপরীত দিকে তারা যাচ্ছে। তো এই অবস্থার প্রেক্ষাপটে আসলে আমরা ভবিষ্যৎ রাজনীতিটাকে কীভাবে দেখতে চাই, কী হওয়া উচিত, কী হলে ভালো হয়? মানে যেহেতু দেখেন, যেহেতু বিভাজনটা পরিষ্কার এবং ঐক্যমত্য কমিশনও বুঝতে পারছে যে অনেকগুলি বিষয়ে এই যে দ্বিমত আছে, সুতরাং আপনাকে একটা মানে মানে কমন একটা নির্বাচন, সেই নির্বাচনটা যেটা নিয়ে মানুষের মধ্যে অশান্তি ছিল, যে ভোট জালিয়াতি হতো, ভোট দিনের ভোট রাতে হতো, আপনি একটা দিনের ভোট দিনেই করেন, মানে ভালো নির্বাচন করেন, আর্মি, আন্তর্জাতিক সংস্থা সবাইকে ইনভলভ করেন, করে একটা সমস্ত শক্তি দিয়ে নির্বাচন করার পর তারপর আপনি ধরেন যদি ইসলামী জোট, যেটা জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি মিলে যদি কোনো জোট করে, তারা যদি ক্ষমতা আসে তাহলে তারা করুক, মানে ওই সংখ্যানুপাতিক নির্বাচন করুক। তারা যদি মনে করে যে স্থানীয় নির্বাচনের জন্য দলীয় সরকার না আর একটা তত্ত্বাবধায়ক সরকার করবে, করে তাদের অধীনে করুক, সমস্যা নেই, যার যার এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে। তখনই যখন কি একটা ভালো নির্বাচন, সত্যিকারের নির্বাচনের মধ্যে দিয়ে একটা নির্বাচিত সরকার, আপনি নির্বাচন ছাড়া ধরেন আপনি আমি যত ভালো কথাই বলি না কেন, আপনি আমি তো রাজনীতি করি না, তা আপনি আমি যা বলবো তাই কি হবে? হবে না তো। আমার তো ম্যান্ডেট লাগবে, যখন নাকি অডিয়েন্স বা দর্শকরা বা সাধারণ মানুষ আমাদেরকে ভোট দেবে, তখন আমি যে না, আমি এটা পাইলাম, আমি এখন এটা বাস্তবায়ন করব। তার আগ পর্যন্ত তো আপনি যতই কথা বলেন না কেন, আমাদের বাংলাদেশেও দেখেন অনেক বাম ঘরানার দল আছে যারা অনেক চিন্তাশীল, অনেক কিছু জানে বোঝে, কিন্তু তারা একটা জায়গায় তাদের ভোট নেই, এটা একটা তাদের সীমাবদ্ধতা। সেই সীমাবদ্ধতার কারণে তারা তাদের চিন্তার প্রতিফলনটা ঘটাতে পারে না রাষ্ট্রীয় পর্যায়ে। রাষ্ট্রীয় পর্যায়ে যারা ঘটায়, তারা যেহেতু রাজনীতিটা আস্তে আস্তে একেবারেই দূষিত হয়ে গেছে, ফলে মানে সেই জায়গায় আমরা পৌঁছাতে পারি না, আদর্শিক জায়গায়। এখন তো কিছু করার নেই, কিছু গণতন্ত্রের কিছু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা হলো এই যে মানুষ যাকে ভোট দেবে তারই ক্ষমতা থাকবে। তো ঠিক আছে, এখন আমরা যেহেতু অনেক দূর আমরা পিছিয়ে গেছি, অলরেডি 15 বছরে তো আমরা অনেক দূর, যতটুকু আগাইছিলাম একেবারে এক টান দিয়ে আমরা 50 বছরের পিছনে চলে গেছি। সেই জায়গার থেকে সামনে যাইতে গেলে এখন আপনার একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হবে। সেই নির্বাচিত সরকার বা পার্লামেন্ট ঠিক করবে যে কোন পদ্ধতিতে দেশ চলবে। এর বাইরে আপনি যদি অন্য কিছু করেন তাহলে আপনার গায়ের জোর, আপনার গায়ের জোর হলে আপনি যে শপথ দিলেন না, এর থাকলো যার যার কর্নার থেকে। আপনি দেখেন আরেকটা বিপদের কথা আমি বলে নিই, এখন পুলিশ প্রশাসন তো এমনিতেই দুর্বল, এখন তাকে কার কার কথা শুনতে হচ্ছে বলেন? সে একজন উপদেষ্টা নির্দেশ দেবে, তার কথা শুনবে? লোকালি সে দেখে যে সেখানে জামাত শক্তিশালী ওই কনস্টিটিউয়েন্সিতে, তখন জামাতের কথা শুনতেছে। আরেক জায়গায় দেখতেছে বিএনপি শক্তিশালী, বিএনপির কথা শুনতেছে। আরেক জায়গায় শুনতেছে, বলতেছে না না, সব জায়গায় ভাই এনসিপি লাগবে, এনসিপি ছাড়া আমরা মিটিং করতে পারবো না, সমস্যা আছে। তখন ওই উপজেলা পরিষদের বসে আছে, ইউনো বসে আছে যে ছাত্র, তারপর দেখা গেলো যে বয়স্কদের মধ্যে 2জন পিচ্ছি ছেলে এসে বসে পড়লো তাদের পাশে, তার ওয়েট করতে হচ্ছে। তাহলে যার যার অবস্থা দিয়ে এইভাবে জোড়াতালি দিয়ে চলতেছে। সেই জন্য আমি বলতেছি যে আপনি নির্বাচন, এই এত বহুবিধ সমস্যা আপনার হলো একটা জায়গায় এসে আপনাকে ছেড়ে দিতে হবে, যে তারাই মানে ভোট হোক, আগের সিস্টেমই হোক, আগের সিস্টেমে ভোটটা, যেহেতু আগের সিস্টেমে ভোটটা সঠিক ছিল না, সঠিক ভোটটা করেন। তাহলে সেক্ষেত্রে যেমন নূর হোসেন ভিপি নূর, তিনিও কিন্তু দেখেছি সেই মঞ্চে গিয়েছেন এবং তাকে অনেক দোয়া টোয়া করা হয়েছে দেখেছি। তো নূরকে তো বিএনপি তাদের সাথেরই হিসেবে নির্বাচনের সহযোগিতা বা তার এলাকার সহযোগিতার জন্য একটা চিঠিও দিয়ে দিয়েছিল। তো তিনিও তো ওই একই মঞ্চে গেলেন। তো এখানে আসলে বিএনপি কি কোথাও কি কোনো না, আমার মনে হয় না, সেটা না, সেটা বিএনপির থেকে একটা অনেকেই, মাহমুদুর রহমান মান্না সহ অনেকেই বলছে যে তারা যেন স্বাধীনভাবে তাদের সাংগঠনিক কাজ চলতে পারে। তার মানে এই না যে তারা আসনটা ছেড়ে দিছে এবং সে যাতে বিএনপি সাপোর্ট দেবে
সে নির্বাচন করবে, আমার মনে হয় না এই ধরনের কোনো চিঠি। এটা হলো যে তাদেরকে যাতে লোকাল বিএনপি সহযোগিতা করে, কারণ যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকগুলো হইতে পারে, কেউ হয়তো বাধা দিতে পারে, সেই কারণে হয়তো আরেকটা হইতে পারে, বিএনপি যেহেতু জাতীয় সরকারের কথা বলে, তার একটা মাথার মধ্যে চিন্তা আছে যে ভবিষ্যতে মানে কারা কারা আসলে জাতীয় সরকার করতে সুবিধা, সেটাও হয়তো চিন্তা থাকতে পারে, সেই চিন্তা থেকে করছে। কিন্তু এর মানে এই না যে নুরুল হক নূর অন্য কোনো ফোরামে যেতে পারবে না, এটা মানে এটাও তো না। এখন কি হবে সামনে কেউ তো বুঝতে পারছে না। না, আপনি মাহমুদুর রহমান মান্না ভাইয়ের কথা বললেন, বিপিন নূরের কথা বললেন, এনারা তো আসলে আমরা যদি এই জুলাই আন্দোলনের সফলতার কথা বলি, ছাত্রদের পাশাপাশি তারা তো ফ্রন্ট লাইনে কাজ করেছে এবং তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে। বিপিন নূর নিজের অনেক নির্যাতিত হয়েছে, মাহমুদুর রহমান মান্না এই বয়সে তিনি কারাগারে গিয়েছেন। তো তাদের জন্য তো আপনি যেটা বললেন যে স্পষ্ট নালতে স্পেস রাখা দরকার আছে কিনা এই ধরনের ব্যক্তিদের জন্য? না, অবশ্যই আছে। একটা যারা সরকার সে জামাত আসুক আর বিএনপি আসুক, অবশ্যই তারা মূল্যায়ন করবে যে এইসব মানুষগুলো, তো আমি বললাম তো সবাই মূল্যায়ন তো তাকে সংসদ সদস্য নির্বাচিত করে নিয়ে এসে তো মূল্যায়ন করতে হবে। না, সেটা না হলেও পারে সরকারের। তারা তো রাজনীতি করে না, রাজনীতি করলে আপনি দেখেন এখন তো মানুষকে তো ব্যবসায়ী নয়, তারা তো আপনি তো মানুষের ভোটকে তো আপনি করতে পারবেন না। ধরেন বিএনপি তাকে সাপোর্ট দিল, সেখানে কোনো রাখলো না, কিন্তু বিএনপি সমর্থিত আরেকজন স্বতন্ত্র সেই এলাকায় এত বেশি পপুলার, এত বেশি তার অর্থ শক্তি সব কিছু মিলে জনপ্রিয়তা সে ওই নুরুল হক নূরকে তো হারায়ও দিতে পারে, মান্না ভাইকে হারায়ও দিতে পারে, তো নির্বাচিত নাও হইতে পারে বা নির্বাচনে নাও দাঁড়াইতে পারে। সরকারের দায়িত্ব হলো যারা হবেন, কেউ পার্লামেন্টে যাবেন, কেউ পার্লামেন্টের বাইরেও ছায়া সরকারের মতন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদেরকে দেবেন। এটা হলো সরকার তার গুডউইলের উপর নির্ভর করবেন যে সে টোটাল কাঠামোটা কিভাবে সাজাবে, সেটার উপরেই তো সফলতা। আজকে মানে আমাদের বিগত দিনে সেইগুলি হয় না বলেই তো আমাদের এত এই যে সরকার ঠিকমতো ফাংশন করে না। তো আপনি যদি ভালো সরকার করতে চান, যেহেতু জাতীয় সরকারের আওয়াজ, জাতীয় সরকারের সবাই নির্বাচিত হয়ে আসতে হবে এমন তো কোনো কথা নাই, সেখানে তো কোটাও আছে, মানে 10% কোটা, সেই 10%টাকে আপনি 20% করে দেন, অনেক কিছু স্কোপ আছে, আপনি চাইলেই হবে আপনার। কিন্তু মানুষের ভোটটাকে আপনি করতে পারেন না, আর আপনাকে দিলেই যে আপনি জিতবেন। ধরেন এখন আমি মোস্তাফিজ আমাকে চেনে, এখন আমি যে কোনোভাবেই হোক বিএনপির একটা নমিনেশন নিলাম, তো লোকালি যে হবে বিএনপি নেতা কর্মীরা, তারা তো চেনে তাদের লোককে, তারা মনে করে আরে এর তো ঢাকায় বসে বসে লম্বা লম্বা কথাবার্তা বলে, আমি তো কাছে পাবো এই লোককে, আমরা তাকে ভোট দেবো না। তো বৃহত্তর স্বার্থে যদি এরকম কম্প্রোমাইজ করতে হয়, সেক্ষেত্রে আপনি বলছেন যে বিএনপির অনেক জনপ্রিয় নেতা হয়তো এলাকায় আছেন, তিনি হয়তো যদি বিদ্রোহ প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যায়, তাহলে কি বিএনপি তার চেইন অফ কমান্ড রক্ষা করবে না তার দলের পক্ষ থেকে? সেটা চেষ্টা করবে, কিন্তু আপনি এটা একদম অ্যাবসলিউটলি করা সম্ভব হয় না কখনো। কিন্তু এটা তো দেখছেন বাংলাদেশে আপনি তো কাউকে বসায় দিতে পারেন না, সে স্বতন্ত্র হিসেবে তার নির্বাচন করার অধিকার আছে। এখন আবার সে দলের শৃঙ্খলাও মানল না, এটা শৃঙ্খলা বিরোধী। আবার এলাকায় সে পপুলার, সেই হিসেবে সে করতে পারে, সে হয়তো আর স্বতন্ত্র হিসেবেই সে এক্সিস্ট করতে পারে, সে দলে নাও আসতে পারে। কিন্তু থাকে না অনেকে সবাই যে দল করবে তা তো না। আজকে কোনো কারণে হয়তো আমার বক্তব্য দর্শকরা মনে করছে তো বিএনপির পক্ষে বলছে, বিএনপি ক্ষমতা আসার পর তাদের নানান কর্মকাণ্ডে আলোচনার পর তখন মনে করবে আরে এ তো বোধহয় মানে আওয়ামী লীগের পক্ষ হয়ে বা এর পক্ষ হয়ে ওর পক্ষ হয়ে কথা বলতেছে। এটা মানুষের পারসেপশনটা হয়, মানুষের মানে কি বলবো, ধরেন আজকে আমি যা আলোচনা করতেছি 3 দিন পরে অন্য প্রেক্ষিতে হয়তো এমন একটা আলোচনা আসলো সেটা বিএনপির বিপক্ষে যেতে পারে। কিন্তু আমাকে সবসময় ঠিক থাকতে হবে বিবেকের কাছে যে আমি সঠিক সত্য কথা বলছি কিনা। সঠিক সত্য কথা না বলে যদি আমি ধান্দাবাজি মতলববাজি কথাবার্তা বলি, আমাদের টকশোগুলোতে মানে সর্বনাশ ঘটেছে গত 15 বছরে, যে একটা অংশ আসতো মুক্ত মনে কথা বলতে, আর একটা অংশ আসতো মতলববাজি করতে, মানে তারা দলের বাইরে কোনোভাবে যাবে না, দলদাস হয়ে মানে শেখ হাসিনা মাইন্ড করতে পারে বা সরকারের কেউ মানে করতে পারে, এটা কোনোভাবেই তারা মানে বলবে না। যার কারণে অযৌক্তিক তর্ক করতো, এই তর্ক করতে করতে মানুষ তখন করলো যে এ দালাল, এ ঠিক, এ ভালো, ও মন্দ, এইভাবে কিন্তু পাবলিক কিন্তু মানে ডিভিশনটা করা শুরু করলো যে এ বিএনপির পক্ষে, ও আওয়ামী লীগের পক্ষে। কিন্তু মানুষ হারায় গেল মানুষের পারসেপশনটা, যারে মানুষ তো নিরপেক্ষভাবে কথা বলতে পারে, যার বিবেক। আমি দল করি না, ফলে আমি যখন যেটা সত্য মনে করব, যদি এটা মনে হয় আওয়ামী লীগের পক্ষে বলার মতন, হ্যাঁ বলবো। যেমন আমি সত্যি কথা বলতে কি, এই যে মানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, মানে
এইটার পক্ষপাতী কিন্তু আমি না। ব্যক্তি নির্বাচন করতে পারবে না, কিন্তু আপনি দলকে বলতে পারেন না যে এই দলের ভোট করার অধিকার নেই, সেটা আপনি বলতে পারেন না। তো সেক্ষেত্রে যে আপনি নির্বাচনের কথা বলছেন, আমরা নির্বাচন করবে, শেখ হাসিনা পালিয়ে যাবার পর তো তার নেতা নেত্রী কেউই দেশে নেই, এখন নেতৃত্ব দেওয়ার মতো কাউকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা তাদের ব্যাপার, দল তাদের ব্যাপার, তারা কি করবে না করবে, কিন্তু আপনি মানে আইন করে একটা দলকে বলতে পারেন না যে নির্বাচন করতে পারবেন না। না, সেখানে তো বলেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত। তো এখন তারা যে অন্যায় করেছে, সে ব্যক্তি, হ্যাঁ ব্যক্তি তো অবশ্যই, যে অপরাধী সে কিভাবে নির্বাচন করে, সে তো নির্বাচন করতে পারে না। কিন্তু দলকে আপনি, দল তো অনেক বড়, ধরেন আজকে আমি বললাম যে না ভাই আমি আওয়ামী লীগের, আমি নির্বাচন করবো, তা আমার বিরুদ্ধে তো কোনো ইয়ে নেই, মামলা নেই, কোনো কিছু নেই, আমি তো মানে কোনো তালিকার মধ্যে নেই, কোনো সুবিধাভোগী না, কিন্তু আমি আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন করবো। আপনি আমাকে কিভাবে ঠেকাবেন? তাহলে তো আপনি আন্তর্জাতিক কনভেনশন আপনি লঙ্ঘন করলেন, আপনি গণতন্ত্রই মানলেন না। আমি ওই পয়েন্টে বলতেছি, মানে একটা তর্কের খাতিরে বলতেছি যে অনেকগুলো পয়েন্টে আছে। এই ধরেন এই যে এখন আপনাকে যে কথাটা বললাম, সাথে সাথে দেখেন যদি আপনার যদি অনলাইনে থাকতো বলতো এই তো আওয়ামী লীগের দালাল পাওয়া গেছে, সে এইটুক শুনতো, এইটুকুই বলতো, এটুকুই ক্লিপিং করে লাগিয়ে দিবে এবং আপনি আমার বাস। একেবারে শেষ জায়গায় আসি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তিনি তো আসলে সব দিক কিন্তু লক্ষ্য রাখছেন। লন্ডনের সাথে আমাদের সময়ের পার্থক্য কিন্তু অনেকক্ষণ, আমরা তাকে বাংলাদেশের দিনেও পাই, আবার লন্ডনের দিনেও পাই, সবসময় কিন্তু দেশের তার সাথে যারা কানেক্টেড তারা কিন্তু 24 ঘন্টায় তাকে পায় বলে মনে হয়। আমি জানি না তিনি কখন ঘুমান, কিভাবে তিনি তার লাইফ টাইমটাকে এখন ম্যানেজ করেন। তিনি তো প্রত্যেকটা প্রান্তিক পর্যায় থেকে আরম্ভ করে একেবারে উচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকটা লোকের খবর রাখেন, কি অসুস্থ থাকেন তার জন্য ওষুধ বা তার চিকিৎসা সেবা বা তার জন্য ফল সবকিছু। আমাদের সাংবাদিক বন্ধুর জন্য কিছুদিন আগে তিনি কিন্তু তার অসুস্থতার খবর নিয়েছেন, ফল পাঠিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। তো সে অবস্থায় যে ইসলামিক দলগুলো যারা রয়েছে বা জামায়াত ইসলাম রয়েছে, এদের সাথে কি একটু খোলামেলা আলোচনা করার কোনো স্কোপ করা যায় কিনা, যে তারেক রহমান সাহেব কথা বলতে চাইলে জামায়াত ইসলামের আমির সাহেব বা চরমনায় কথা তো বলার সুযোগ আছে, সেই জায়গাটা একটু বললেই তো অস্পষ্টতাগুলো দূর হয়ে যেতে পারে বলে মনে হয়। না তা তো বলে না, আপনি যেটা বলেন উদাহরণগুলো, এই উদাহরণগুলোও তো অসাধারণ। আমিও মাঝে মধ্যে এরকম কিছু খবর দেখি, অমুক প্রান্তিক জায়গার একজন ভিকটিমকে নিয়ে পাঠাচ্ছেন, আমি নিজে দাঁড়ি এই নিউজটা আমি নিজে ভালো মতন পড়ি নাই, কিন্তু উনি কিন্তু খেয়াল রাখছেন। তারপরে জামাতের আপনি অকল্পনীয় ব্যাপার, আপনি দেখবেন যে জামাত প্রত্যেকটা ভিকটিম ফ্যামিলির বাসায় বাসায় যে কিন্তু তার সহযোগিতা কিন্তু পৌঁছে গেছে, তারা লিস্ট করে তারা বই ছাপিয়েছে। ভালোকে আমি এই জন্য বললাম তো যে আপনি ভালোকে ভালো বলতে হবে, যেটা সঠিক সত্য সেটাকে বলতে হবে। তারেক রহমানের এই যে গুণগুলো আপনি দেখেন, মাসুদ কামাল, আমি তাকে রিস্ক করতে পারলাম না, তার বাসায় আমি লোক পাঠালাম, ফোন করলাম, পাইলাম না, কিন্তু ঠিকই তারেক রহমান তার প্রতিনিধি দল। কিন্তু মাসুদ কামাল ভাই কিন্তু কথা বলার সময় কিন্তু বিএনপি ত্রুটিও কিন্তু বলে, অবশ্যই বলে, এবং সেক্ষেত্রে দেখলে সেও কিন্তু এক্স্যাক্টলি এই পরিবর্তনটা এটা আসছে। কয়েকদিন আগে আমার সাথে কথা হয়েছে, উনি আমার বললেন যে আমি তো সকালবেলা উঠে সার্চ দিই, এগুলি দেখি যে বিএনপির কোন কোন এগুলো আছে, আমি সেভাবে বলি। আমি তো সেই রিয়াকশনটা পাই, আপনি ফোন করার পর ওনারা ফোন করা শুরু করে, তখন আমি বলি যে উনি লন্ডনে বসে সবগুলো জানতে পারে, আপনারা এখান থেকে তো আমাকে কিছু বলেন না, আপনারা নজরে আনেন না কেন বিষয়গুলো। তার মানে প্রতিটা বিষয়ে কিন্তু তার নজরদারির মধ্যে আছে, যে বিএনপির বাইরে ধরেন আমি বা মাসুদ কামাল, আমাদের তো ইতিহাসে কোনো বিএনপি আমরা করছি বা ছাত্রদল করছি এটা নাই, কিন্তু আমাদের কথাগুলো বা আমাদের লেখাগুলো সে কিন্তু ফলো করতেছেন, কিন্তু এটা ভালো। আমার ধারণা যে বাংলাদেশের রাজনীতিতে আগামী যেই আসুক, বিএনপি আসুক বা জামাত আসুক, একটা পরিবর্তন কিন্তু মনন জগতে হয়েছে, এবং বোঝার চেষ্টা করছে যে পাবলিক পারসেপশনটা খুব গুরুত্বপূর্ণ। মানুষের বলে না ওই যে বিএনপি ক্ষমতা আসলে তো সেই আওয়ামী লীগের মতন হয়ে যাবে, বিশ্বাস কি? এই অবিশ্বাস করতে করতে আপনি কিন্তু মানে সবাইকে মানে মানে ছুরি চালাচ্ছেন, গলায় ছুরি চালাচ্ছেন। কিন্তু আমি মনে করি যে একটা পরিবর্তন হয়েছে। কই আজকে যেই টেলিফোনটা আমি পাচ্ছি, মাসুদ কামাল যে ফুলের তোড়াটা পাচ্ছে, আমরা তো 15 বছর আগে বা তার আগে এরকম তো আমরা তো গত মানে 30-40 বছর ধরে সাংবাদিকতা করতেছি, কই আমরা তো আগে এরকম পাইনি, এখন তো পাচ্ছি, তাই না? খোঁজখবর সবাই রাখছে, খোঁজখবর একটা পরিবর্তনের একটা মানে সূচনা হয়েছে। এটাকে আরো
প্রাণবন্ত করতে হবে, বেগবান করতে হবে, যুক্তি করতে হবে। না, যেমন দিউ ভাই নিশ্চয়ই আপনিও ভুক্তভোগী, আমিও কিছুটা ভুক্তভোগী। আমার ভুক্তভোগীটা আপনি জানেন, আপনারটা আমি জি, জানি। জি, জি। আমরা কখনো গণভবনে কিন্তু কখনো গত 15 বছর 18 বছরে কখনো একটা জি, জি, দাওয়াত পাইনি। জি। এখন অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু সাংবাদিকদের প্রতি, যারা ফ্যাসিস্টের দোষর ছিল তাদের ছাড়া বাকিদের প্রতি সহানুভূতিশীল। তারেক রহমান সাহেবও কিন্তু সকলের খোঁজ খবর রাখছেন। আমরা জামাত ইসলাম, ইসলামিক দলগুলোর কথা বলি, তারাও কিন্তু প্রত্যেকজন না, সত্য। প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে যাচ্ছেন। সুতরাং এই যে রাজনীতির যে আবহাওয়ার একটা পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু হাসিনার বিদায়ের পরে কিন্তু বাংলাদেশ শুরু হয়েছে। right. সুতরাং জাতীয় সরকার হবে বা বিএনপি জামাত মিলে সরকার হবে, এরা জামাত থাকবে, বিএনপি থাকবে, যেটাই হোক না কেন, বাংলাদেশে কিন্তু আর ফ্যাসিজমের উত্থানের সেই না। স্কোপ কিন্তু Exactly. এবং সেটা আমারও বিশ্বাস। এবং যেটি বলা হয় যে হয়তো 15-16 বছর পরে ফ্যাসিস্টকে দমন করবার জন্য একটা অভ্যুত্থান হয়েছে। যদি বাংলাদেশে এই ধরনের ঘটনা আবার ঘটে তাহলে কিন্তু 15 বছর আর সময় লাগবে না, না, right. 2, 4, 5, 7 বছরের Right. মধ্যেই কিন্তু এই চেতনাটা রাজনৈতিক দলগুলোর ভেতরে মানে প্রবিষ্ট হয়েছে। এটাই হচ্ছে পরিবর্তন, এবং এটাই হচ্ছে একটা নতুন আকাঙ্ক্ষা, যে সবাই চিন্তা করবে যে না, ভালো ভোট করতে হবে, ভালো শাসন করতে হবে, এবং জবাবদিহিতা আমার থাকতে হবে। এটাই হচ্ছে ভালো পরিবর্তন হয়েছে। আমার ধারণা যে আগামীতে যত মত পার্থক্যই থাকুক না কেন, আগামীতে যে নির্বাচন হবার পর যে নির্বাচিত সরকার আসবে, তারা অনেক অনেক ভালো করবে। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা রাজনীতিতে সুবাতাস দেখতে চাই, এবং আমরা সামান্য কিছু যে ধরনের মিশ্র প্রতিক্রিয়া, এটা কিন্তু গণতন্ত্রেরও কিন্তু সৌন্দর্য। আমরা আশা করি যে প্রত্যেকেই মিলে যে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছিল, সেই বিদায়ের যে সুফলটা জনগণকে পাওয়ার জন্য তাদের মধ্যে কিন্তু ঐক্য দরকার। জনগণ কিন্তু একটা সুফলের অপেক্ষায় রয়েছে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ চায়, অর্থ পাচার যাতে বাংলাদেশ না হয় সেটা চায়। প্রত্যেকটি মানুষ যাতে আনন্দে তার প্রত্যেকটি উৎসব, পূজা, পার্বণ, ঈদ প্রত্যেকটি পালন করতে পারে, সে ভরসা কিন্তু মানুষের রেখেই কিন্তু তারা হাসিনাকে বিদায় করেছে। এবং সেই বিদায়ের এই ক্ষণে এসে আমরা দেখতে চাই না যে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। একটা নির্বাচন হবে, নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠিত হবে, এই প্রত্যাশাই করছি। এই প্রত্যাশার মধ্যে দিয়ে আজকের যে অতিথি জনাব মোস্তফা ফিরোজ, যিনি আমি জুলাই যোদ্ধা বলে থাকি, যিনি দেশে বিদেশে বসেই কিন্তু তার নিজের চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের ফ্যাসিজমের বিরুদ্ধে নানা রকম কন্টেন্ট দিয়ে আমাদেরকে নানা তথ্য দিয়ে তিনি সহযোগিতা করেছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের আয়োজন এখানেই শেষ করছি।